আলাইকুম আজকে প্র্যাকটিক্যাল ইস্যুজ অন ইমপ্লিমেন্টেশন আইএফআরএস 15 আইএফআরএস 15 একটি অত্যন্ত ইম্পর্টেন্ট আইএফআরএস বিকজ এটি শুধুমাত্র রেভিনিউ রিকগনিশন অর্থাৎ আইএস 18 নয় আইএস 11 সহ অনেকগুলি ফ্রিককেও রিপ্লেসমেন্ট করেছে। সো এই যে আইএফআরএস 15 এটি 16 এর মতোই ইমপ্লিমেন্টেশনে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। সো সেই চ্যালেঞ্জগুলো নিয়ে কয়েকটা সিরিজ অফ ডিসকাশন করব আজকে। একটি সিম্পলিফাইড স্টার্টিং অফ দ্য আইএফআরএস ইমপ্লিমেন্টেশনের চ্যালেঞ্জগুলো কি এবং কি কি জায়গায় চ্যালেঞ্জগুলো আসতে পারে, এবং নেক্সট ক্লাস থেকে আমরা হয়তো এর উপর একটি প্র্যাকটিক্যাল যেভাবে আমরা রেভিনিউ রিকগনিশনের প্রবলেমগুলো পেয়েছি সেটি নিয়ে ডিসকাশন করব। সো ফার্স্ট অফ অল আমরা যদি আগাই তাহলে দেখতে পারবো টু এস্টাবলিশ প্রিন্সিপাল দ্যাট অ্যান এন্টিটি শ্যাল অ্যাপ্লাই to report useful information to the users of the financial statement about the nature, amount, timing, and uncertainty of revenue and cash flows arising from a contract with customer. অর্থাৎ আইএফআরএস 15 এর উদ্দেশ্যই হচ্ছে যে আমি যখন রেভিনিউ রিকগনিশন করতে চাইবো তখন একজন কাস্টমারের সঙ্গে যে কন্ট্রাক্ট হবে সেই কন্ট্রাক্টের নেচার of contract, timing, কখন timing, uncertainty of revenue এবং cash flow from contract is also important. So এখানে আমরা দেখতে পাচ্ছি যে IFRS 15 is basically principle based IFRS, not rule based. So এই হচ্ছে বেসিক অবজেক্টিভ অফ IFRS 15। এখন আমরা যদি একদম ক্লিয়ারলি আপনাদেরকে চমৎকার প্রিসাইজ ধারণা দেই, সেটি হচ্ছে IAS 18 যেটি ছিল সেটি হচ্ছে রেভিনিউ রিকগনিশনের আগের IAS ছিল, আর IFRS 15 হচ্ছে নতুন আইএফআরএস। সো এখানে কি ডিফারেন্স ছিল? আইএস 18 যেটা আগের রেভিনিউ রিকগনিশন, এটি অনেক কথা হচ্ছিল, অনেকদিন পরে আমরা চেঞ্জটা দেখতে পেলাম। সেখানে আমরা দেখতাম যে হচ্ছে ট্রানজেকশন বেস ছিল, অর্থাৎ রেভিনিউটা ট্রানজেকশন বেস ছিল, যেটিতে হচ্ছে যে আইএফআরএস 15 আমরা দেখি কন্ট্রাক্ট বেস হয়ে গেছে, ট্রানজেকশন বেস নাই। এরপরে কি ছিল? ট্রান্সফার বেসড অন রিস্ক এন্ড রিওয়ার্ড। আইএস 18 আমরা সবসময় পড়ে আসছিলাম যে আসলে ট্রান্সফার অফ গুডস এন্ড সার্ভিস হতে হলে ট্রান্সফার অফ রিস্ক এন্ড রিওয়ার্ড হতে হবে, বাট আইএফআরএস 15 এ বলছে যে ওটি ইনবিল্ট থাকবে, আপনার ভিতরেই রিস্ক এবং রিওয়ার্ড কথাটা আসলে ইনহেরেন্টলি থাকবে, বাট কন্ট্রোল ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। কন্ট্রোল ইজ মোর ডিফাইন্ড and more elaborated term than risk and reward. এই কন্ট্রোলের ভিতরে রিস্ক রিওয়ার্ড ছাড়া আরো কিছু বিষয়গুলো এখানে ইনক্লুড করা আছে। লাস্টলি লাস্ট দুটো ইস্যু, সেটি হচ্ছে যে আইএস 18 ছিল মোস্টলি ইনকাম স্টেটমেন্ট ফোকাস, আইএস ফোকাস ছিল, আর এখানে আমরা আইএফআরএস 15 এ দেখছি আইএফআরএস 15 এ যেটা ব্যালেন্স শিট ফোকাস হয়ে গেছে, বিকজ এখানে লায়াবিলিটি এবং অ্যাসেটের অনেক ডিসকাশন আছে। এরপরে দ্য লাস্ট পয়েন্ট অফ দ্য ডিফারেন্স বিটুইন আইএস 18 এন্ড আইএফআরএস 15, এখানে আইএস 18 এ দেখছি ম্যাচিং কনসেপ্ট। অলওয়েজ আমরা দেখতাম যে রেভিনিউর এগেইনস্টে করসপন্ডেন্স কস্টগুলো ম্যাচিং করতে হতো। এটি আসলে নরমালি আমরা জানি যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বা সব জায়গায় বলা আছে, ইটস ভেরি ইজি, এটি তো থাকবেই, বাট মোস্টলি আইএফআরএস 15 এ এখানে আরো ইন্টারেস্টিংলি আপনার কন্ট্রাক্ট অ্যাসেট এন্ড কন্ট্রাক্ট লায়াবিলিটি, আই মিন যখনই আমরা দেখতে পাই যে আপনার আমরা দেখতে পাই যে হচ্ছে যে অ্যাসেট এবং লায়াবিলিটি রিকগনিশন হয় কন্ট্রাক্টে, সেটি এখানে ইম্পর্টেন্ট, এবং ভ্যালুয়েশন এখানে আসলে কন্ট্রাক্টের যে অ্যাসেট সেটার ভ্যালুয়েশন এবং কন্ট্রাক্টের লায়াবিলিটি ভ্যালুয়েশন ইজ ইম্পর্টেন্ট। এরপরে আমরা যদি দেখতে পাই রেভিনিউ রিকগনিশন মডেলে, এখানে 5 স্টেপ মডেল, এটা খুবই পরিচিত, সবাই শুনেছেন, বিকজ এটি এখন আর নতুন নেই। অলরেডি আমরা দেখি যে 2018 1st of January থেকে এটা ইমপ্লিমেন্টেশন হয়েছে। সোফার অলরেডি 3-4 বছর চলে গেছে, বাট স্টিল এই ক্রিটিক্যাল ইস্যুস গুলো ডিসকাস করতে গেলে বেসিক আন্ডারস্ট্যান্ডিং ইজ ইম্পর্টেন্ট। সো নাম্বার 1 যে আপনার রেভিনিউ রিকগনিশনের নাম্বার 1 মডেল, সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট উইথ কাস্টমার, মানে কন্ট্রাক্ট ছাড়া আসলে কোনো এখানে রেভিনিউ রিকগনিশন হবে না। সো কন্ট্রাক্ট এটি লিখিত হইতে পারে, এটি মৌখিক হতে পারে, যে কোনো ভাবে রেজিস্টার্ড আনরেজিস্টার্ড যে কোনো ফর্মে কন্ট্রাক্ট থাকতে হবে। এটি নট নেসেসারি সবসময় ইমপ্লাইড হতে পারে, সবসময় লিখিত হইতে হবে, নট নেসেসারি। এটা কিন্তু আমরা মৌখিক কন্ট্রাক্টেড বেসিসেও কিন্তু রেভিনিউ রিকগনিশন হতে পারে। দেন নাম্বার 2, আইডেন্টিফাই দ্য পারফরমেন্স অব্লিগেশন ইন দ্য কন্ট্রাক্ট। এখানে এই কন্ট্রাক্টের ভিতর নিশ্চয়ই একটা পারফরমেন্স অব্লিগেশন থাকবে, আপনি কেন এই কন্ট্রাক্টটা করছেন, কেন রেভিনিউ এক্সচেঞ্জ হবে, নিশ্চয়ই গুডস এন্ড সার্ভিসের একটা ইস্যু থাকবে। দেন নাম্বার 3, ডিটারমাইন দ্য ট্রানজেকশন প্রাইস। শুধুমাত্র আপনার কন্ট্রাক্টের একটা পারফরমেন্স অব্লিগেশন হলেই হবে না, তার ট্রানজেকশন প্রাইসটা ডিটারমাইন করতে হবে। দ্য নাম্বার 4 ইজ অ্যালোকেট দ্য ট্রানজেকশন প্রাইস টু দ্য পারফরমেন্স অব্লিগেশন। অনেক সময় দেখি ওয়ান টাইম অব্লিগেশন থাকে, অনেক সময় আপনার মিক্স থাকে, ওয়ান টাইমও থাকে, আবার হচ্ছে যেটাকে আমরা বলি অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড এরকম থাকে। বা আপনার ধরেন একটা সার্ভিস সেল করলেন, আপনি ইনস্ট্যান্ট একটা টাকা পেলেন, আর
আগামী 1 বছর ধরে হয়তো পার্শিয়ালি পাবেন, সেই ধরনের ওয়ান টাইম এবং সেভারাল টাইম কন্ট্রাক্ট থাকতে পারে। সেই কন্ট্রাক্টের প্রাইস এবং ট্রানজেকশন প্রাইস অ্যালোকেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, রিকগনিশন অফ রেভিনিউ when or as cash performance obligation is satisfied is performance obligation is satisfied। অর্থাৎ রেভিনিউ রিকগনিশন হবে কখন, যখন হচ্ছে ইচ পারফরমেন্স অব্লিগেশন ইজ স্যাটিসফাই। ওইটা বললাম না যে ওয়ান টাইম হতে পারে, সেভারাল টাইম ধরে হতে পারে। এই বিষয়গুলো কিন্তু আরো ইন্টারেস্টিংলি আমি এই স্লাইডে আনার চেষ্টা করেছি একটা বিজনেস কেস দিয়ে। একটা বিজনেস কেস দেখলে আই হোপ যে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। On 1st of December 2018, BIS Solution Limited received an order from a customer for a computer as well as 12 months of technical support service। অর্থাৎ একটা কম্পিউটার সেল করবেন এবং 12 মাসের একটা সাপোর্ট সার্ভিস দিবেন। BSL অর্থাৎ BIS Solution Limited delivers the computer and transaction and transfer its legal right to the customer on the same date। 1st of December আপনার সেল করলো এবং সেই দিনই হচ্ছে লিগ্যাল রাইটটাকে ট্রান্সফার করে দিল। The customer paid 50,000 টাকা upfront। এই ডেলিভারির সঙ্গে সঙ্গে কাস্টমার 50,000 টাকা দিয়ে দিল, বাট দ্য কম্পিউটার সেলস বিডিটি টাকা হচ্ছে 35,000 টাকা। কম্পিউটারের দাম 35,000 টাকা, আর টেকনিক্যাল সাপোর্ট ফি আছে হচ্ছে 15,000 টাকা। সো এখন ফার্স্ট অফ অল আমাদের যে এখানে নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া ছিল আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট উইথ কাস্টমার, এখানে কোনো কন্ট্রাক্ট কি আইডেন্টিফাই হচ্ছে? ইয়েস, there is a contract। so যেহেতু এখানে একটি আপনার এই যে পারচেজ অর্ডার পাওয়া গেছে এবং এই this is basically the contract, এবং সেই কন্ট্রাক্টে আমরা পরে দেখব রেভিনিউ রিকগনিশন, ট্রান্সফার প্রাইসিং, অ্যালোকেশন, এটি পরে, বাট কন্ট্রাক্ট আছে ফার্স্ট। আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট। yes, there is a agreement between BIS Solution Limited and his customer or its customer for the provision of goods and services। so এটা আমরা দেখতে পেলাম। সেকেন্ড যদি আমরা দেখি যে ওই একই উদাহরণ, BIS Solution-এর একই উদাহরণ আমি টেনে এনেছি। সো এখানে সেকেন্ড যে স্টেপটা, আইডেন্টিফাই দ্য সেপারেট পারফরমেন্স অব্লিগেশন উইদিন এ কন্ট্রাক্ট। ইয়েস, দেয়ার ইজ টু পারফরমেন্স অব্লিগেশন এবং সেটিকে সেপারেট করা যাচ্ছে। কি কি? দেয়ার আর টু পারফরমেন্স অব্লিগেশন উইদিন দ্য কন্ট্রাক্ট। একটা হচ্ছে সাপ্লাই অফ দ্য কম্পিউটার দিতে হবে, এবং এই সাপ্লাইয়ের সঙ্গে সঙ্গে একটা টেকনিক্যাল সাপোর্ট দিতে হবে। যত রকম আপনার এখানে প্রবলেম হবে আপনি এটা রিপেয়ার করে দিবেন, ঠিক করে দিবেন। সো এই 50,000 টাকার ভিতরে 35,000 টাকা বেসিকলি দ্য প্রাইস অফ দ্য কম্পিউটার অ্যান্ড 15 টাকা সার্ভিস। সেটা আমরা পরেরটা দেখবো। নাম্বার থ্রি হচ্ছে আমরা যদি দেখি ডিটারমাইন দ্য ট্রানজেকশন প্রাইস। ইয়েস, এখানে ট্রানজেকশন প্রাইস আছে। থার্ড নম্বর আমরা দেখতে পেলাম যে টোটাল একবারে টাকা পেয়ে গেছে 50,000 টাকা। রেভিনিউ রিকগনিশন হয়তো একবারে হবে না, আমরা পরের স্টেপ 4-এই দেখবো, কিন্তু টোটাল ট্রানজেকশনটা আমরা দেখতে পাচ্ছি 50,000 টাকা ইজ এ ট্রানজেকশন। তো উই ক্যান ডিটারমাইন দ্য ট্রানজেকশন প্রাইস অ্যান্ড দ্যাট ইজ 50,000 টাকা। এবার আসেন এই যে অ্যালোকেট অফ দ্য ট্রানজেকশন প্রাইস to the performance obligation in the contract। এবার আপনি আসেন এই যে based on the standalone sales price 35,000 টাকা should be allocated to the sales of the computer। অর্থাৎ যেদিনই আপনি কম্পিউটার সেল করলেন এবং হ্যান্ড ওভার করে দিলেন, তখন কিন্তু আপনি এটাকে কিন্তু এই একটা পারফরমেন্স অব্লিগেশনে ভাগ করে ফেলতে পারলেন 35,000 টাকা। আর 15,000 টাকা, যে 15,000 টাকা, সেটি কিন্তু অ্যালোকেট করা হলো ফিউচার পারফরমেন্স অব্লিগেশন, অর্থাৎ প্রতি মাসে 12 মাস আপনাকে সার্ভিস দিতে হবে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য নাম্বার 5 হচ্ছে রিকগনিশন রেভিনিউ ওয়েন এ পারফরমেন্স অব্লিগেশন ইজ স্যাটিসফাইড। আগে আমরা দেখতে পেলাম যে 35,000 টাকা এখানে পেলাম এবং পরে 15,000 টাকা এক বছরের সার্ভিস, অর্থাৎ 12 মাসের। সো এখানে একই এক্সাম্পল টেনে এনেছি, এই জন্য এটা পড়ছি না, আপনাদেরকে বলছি রিকগনিশন রেভিনিউ ওয়েন এ পারফরমেন্স অব্লিগেশন ইজ স্যাটিসফাইড। দেখেন এখানে কি হয়েছে, কন্ট্রোল ওভার দ্য কম্পিউটার হ্যাজ বিন পাসড টু দ্য কাস্টমার to fulfill to the full revenue of 35,000 টাকা should be recognized on 1st December 2018। অর্থাৎ যেহেতু কম্পিউটারটা সেল হয়ে গেছে 1st December 2018 আমরা কিন্তু টোটাল 35,000 টাকাই রিকগনিশন করবো অ্যাজ এ সেল। বাট যে 15,000 টাকা এটি কিন্তু হবে না, এটি হবে মাত্র এক মাসের। যখন আপনি 1st ডিসেম্বরে কোনো রেভিনিউ এই 15,000 টাকার কোনো পোর্শন আপনি পাবেন না, বাট মান্থ এন্ড মানে 31st ডিসেম্বরে এসে কি হবে, দ্য টেকনিক্যাল সাপোর্ট ইজ প্রোভাইডেড ওভার টাইম। সো রেভিনিউ from this should be recognized over time। বারবার সময় ধরে 12 মাস ধরে একটু একটু করে করতে হবে। In the year ended 31st December 2018, the revenue should be এই 15,000 টাকার 12 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1250 টাকা should be recognized from the provision of টেকনিক্যাল সার্ভিস। অর্থাৎ আপনি যে
আনআর্ন রেভিনিউ ছিল, আপনি যে অ্যাকাউন্টিং এন্ট্রি করেছিলেন 35,000 টাকা ইওর সেলস রেভিনিউ, এবং এখানে কন্ট্রোল হ্যান্ডওভার হয়েছে, তার মানে এটি আপনার 35,000 টাকা সেলস রেভিনিউ রিকগনিশন হয়ে যাবে। আর 15,000 টাকা হচ্ছে আনআর্ন রেভিনিউ ছিল, অ্যাডভান্স টাকা পেয়েছেন, সেটি প্রত্যেক মাসে 1250 করে রিকগনাইজ হবে। এটি হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং, বাট আমরা কিন্তু আরো ডিটেইলে যাব এই আইএফআরএসটার উপরে স্পেশালি, এবং প্র্যাকটিক্যালি আমরা কি কি প্রবলেম পেয়েছি ইমপ্লিমেন্টেশন সেটি ডিসকাস করব। তার আগে রেভিনিউ রিকগনিশন ওভার টাইমে 3টা মেথড আছে, এটা একটু সিম্পলিফাইড করে বলে দিচ্ছি। কন্ট্রাক্ট উইথ এ কাস্টমার ওয়ার রেভিনিউ ইজ রিকগনাইজড ওভার টাইম, দেয়ার আর 3 রুলস টু বি অ্যাওয়ার অফ। 3 প্রক্রিয়া এটা সম্ভব। একটা হচ্ছে ইফ দ্য এক্সপেক্টেড আউটকাম ইজ এ প্রফিট, যদি দেখা যায় এই যে আমি বললাম এই 15,000 টাকার একটা সার্ভিস আমি দিব 1 বছর ধরে, এইটা যদি মনে হয় যে এই সার্ভিসটা দিয়ে আমার প্রফিট হবে, তাহলে কস্ট রিকগনিশন, রেভিনিউ এবং কস্ট রিকগনিশন একরকম হবে। যদি এক্সপেক্টেড ইজ লস, যদি মনে হয় যে না এই সার্ভিস দিয়ে আমার 15,000 টাকা না, আমার 17,000 টাকা খরচ হয়ে যাবে, 2,000 টাকা লস, তখন একরকম হবে। আর আপনি জানেন না আসলে যে এই 15,000 টাকার ভিতরে প্রফিট হবে নাকি লস হবে, না প্রফিট হবে নাকি লস হবে, এটি যখন বুঝতে পারবেন না তখন একরকম প্রসেস। সো 3টা প্রসেস। তো ফার্স্ট প্রসেসটা ডিসকাশন করি, যেটি হচ্ছে যে ইফ দ্য এক্সপেক্টেড আউটকাম ইজ এ প্রফিট, যদি এক্সপেক্টেড আউটকামটা প্রফিট হয় তাহলে কি হবে? রেভিনিউ এন্ড কস্ট শুড বি রিকগনাইজড টু দ্য প্রোগ্রেস অফ দ্য কন্ট্রাক্ট। আউটকাম মেথড, অর্থাৎ এটা কি হবে, আপনি রেভিনিউ রিকগনিশন করবেন প্রোগ্রেস অন দ্য কন্ট্রাক্ট, যত এই যে 12 মাসের 1 মাস এই কাজ শেষ হয়ে গেছে, 1 মাসেরটা রেভিনিউ রিকগনাইজ করবেন। এখন কস্ট এবং রেভিনিউ রিকগনিশন করার আউটপুট মেথড আছে। আউটপুট মেথড তো হচ্ছে ওয়ার্ক সার্টিফাইড টু দ্য ডেট কম্পেয়ার টু দ্য কন্ট্রাক্ট প্রাইস। যদি আপনি যাকে সার্ভিস দিলেন সেইখানে যে যাকে আপনি কম্পিউটার সেল করেছেন সেই অর্গানাইজেশনের যে অ্যাডমিন টিম আছে, ওনারা আপনাকে বললো হ্যাঁ আমি 1 বছরের কন্ট্রাক্ট ছিল, আফটার সেল সার্ভিস প্রতি মাসে 1250 করে, একবারে 15,000 টাকা 1 বছরের জন্য, এই 1 মাসের কাজ শেষ হয়েছে, এই ধরনের সার্টিফাইড যদি হয় তাহলে ওই 1250 টাকা রিকগনাইজ করবেন। এটি হচ্ছে, এটিকে আউটপুট মেথড বলে। আর ইনপুট মেথড হচ্ছে যে কখনো যদি এমন না হয় যে কস্ট কতটুকু হয়ে গেছে, ধরেন আমি শিওর যে এই 15,000 টাকার রেভিনিউ এগেইনস্টে খরচ হবে 12,000 টাকা, সো যদি 1 মাসে 1,000 টাকা খরচ হয়ে যায় তাহলে 12 ভাগের 1 ভাগ রিকগনাইজ করতে হবে। এটিকে বলা হয় ইনপুট মেথড। ইনপুট মেথডটা কি? ইনপুট মেথড হচ্ছে কস্ট ইনকার্ড টু ডেট অ্যাজ এ পোর্শন অফ দ্য এক্সপেক্টেড কস্ট, টোটাল কস্টের কতটুকু পোর্শন এই মাসে হয়েছে সেই অনুযায়ী রিকগনিশন করাকে বলে ইনপুট মেথড। আর আউটপুট মেথড হচ্ছে রেভিনিউ সার্টিফিকেশন। সো দিস ক্যান বি ডান if there is expected outcome in a profit যদি হয়। if the expected outcome is loss যদি হয় তখন আবার কিন্তু এই ধরনের আউটপুট ইনপুট মেথড হবে না। তখন কি হবে? the whole loss should be recognized immediately, recording a provision as a onerous contract. onerous contract মানে যে কন্ট্রাক্টটাকে আপনি ক্যান্সেল করতে পারবেন না, আপনাকে পারফর্ম করতেই হবে, সেই you have an obligation to perform the contract, এটাকে onerous contract বলে। সো onerous contract হিসেবে নিয়ে আপনার যতটুকু লস হওয়ার সম্ভাবনা, ধরেন 15,000 টাকা সার্ভিস রেভিনিউ নিয়েছেন, কন্ট্রাক্ট করেছেন, কিন্তু দেখা যাচ্ছে তার এগেইনস্টে আপনার টোটাল খরচ হয়ে যাবে হচ্ছে 17,000 টাকা, তো এই 2,000 টাকা আপনাকে ইমিডিয়েটলি লস রিকগনাইজ করতে হবে। সো দ্যাট ইজ দ্য অপশন 2 যদি লস হয়। আর প্রফিট হইলে এটা আউটপুট মেথড, অর্থাৎ হচ্ছে যে সার্টিফিকেশন অফ দ্য ওয়ার্ক এর বেসিসে প্রপোর্শনালি হবে, আর ইনপুট বেসিস হচ্ছে কস্ট যতটুকু হচ্ছে সেই রেশিওতে রেভিনিউ এবং কস্ট রিকগনাইজ হবে। দ্য লাস্ট ওয়ান, ইফ দ্য এক্সপেক্টেড আউটকাম অর প্রোগ্রেস ইজ আননোন, যদি এমন হয় যে লস হবে কি প্রফিট হবে আপনি জানেন না, তখন যেটা হবে রেভিনিউ শুড বি রিকগনাইজড টু দ্য লেভেল অফ রিকভারেবল কস্ট, অর্থাৎ খরচটা উঠিয়ে নেওয়ার বেসিসে রেভিনিউ রিকগনাইজ করতে হবে। ধরেন আপনি 15,000 টাকার সার্ভিস রেভিনিউ কন্ট্রাক্ট নিয়েছেন, তার ভিতরে কস্টের একটা জিনিস কিনেছেন, সেই টাকাটা কস্ট রিকভার হিসেবে নিয়ে নিলেন। সো কন্ট্রাক্ট কস্ট শুড বি রিকগনাইজড অ্যাজ অ্যান এক্সপেন্স ইন দ্য পিরিয়ড হুইচ দে আর ইনকার্ড, যখন যেটুকু খরচ ইনকার্ড হবে সেই অনুযায়ী আপনি খরচ রিকগনাইজ করবেন। এটাকে বলা হচ্ছে যে রেভিনিউ শুড বি রিকগনাইজ টু দ্য লেভেল অফ দ্য রিকভারেবল কস্ট। সো এই 3টা বেসিসে ওভার দ্য রেভিনিউ রিকগনিশন ওভার দ্য টাইমে হয়। আর এককালীন তো আপনারা দেখেছেন। আমার কাছে মনে হচ্ছে যে আজকের এই ডিসকাশন ইজ ভেরি ইন্টারেস্টিং বাট ভেরি এলিমেন্টারি। নেক্সট দিনে এই যে আমি কথাগুলো বললাম যে ট্রানজেকশন বেস, কন্ট্রাক্ট বেস এর ডিফারেন্সটা কি, তারপরে বললাম হচ্ছে ট্রান্সফার বেসড অন দ্য ডিকসন ডিওয়ার্ড, আর এখানে বলছি নতুন নিয়মে কন্ট্রোল, এটার ডিফারেন্সটা কি, কেন আইএস ফোকাস বলা হচ্ছে এই IAS 18 কে, আর কেন IFRS 15 এ বলা হচ্ছে যে রেভিনিউ রিকগনিশন হয় হচ্ছে ব্যালেন্স শিট ফোকাস, এবং এখানে ম্যাচিং কনসেপ্ট এর সাথে সাথে নতুন করে কেন আবার IFRS 15 এ
কন্ট্রাক্ট অ্যাসেট এবং কন্ট্রাক্ট লায়াবিলিটির ভ্যালুয়েশনের কোশ্চেনটা আসছে। সো এই ডিসকাশন গুলো করবো ইনশাআল্লাহ নেক্সট সেশন গুলোতে। হোপফুলি আপনারা আমার সাথে থাকবেন এবং নেক্সট ভিডিওগুলো দেখবেন। থ্যাংক ইউ ফর